शुक्रवार की रात को रानीगंज के पंजाबी मोड़ राष्ट्रीय राजमार्ग 2 के ओवरब्रिज के अंतिम छोर पर सब्जियों से लदे तेज रफ्तार वाले पिकअप वैन ने पीछे से 10 पहिया ट्रक को जोरदार टक्कर दे मारी। इस टक्कर के कारण चालक और खलासी पिकअप वैन के केबिन में फंस गए, जिसके कारण राजमार्ग का एक छोर भी काफी देर तक जाम रहा। वह इस दुर्घटना के कारण राष्ट्रीय राजमार्ग पर तनाव फैल गया। जैसा कि आप सभी को पता है कि आगामी कुछ समय से राष्ट्रीय राजमार्ग में काफी दुर्घटनाएं घट चुकी हैं। जैसे ही घटना की सूचना पुलिस प्रशासन को मिली तो पुलिस मौके पर पहुंचकर पुलिस ने इलाके वासियों की मदद से क्रेन की सहायता से गंभीर रूप से घायल पिकअप वैन में फंसे चालक और खलासी को केबिन से सही सलामत बाहर निकाला, किंतु दोनों गंभीर रूप से घायल पाए गए, जिसके बाद उन्हें इलाज के लिए एक निजी अस्पताल में भर्ती कराया गया। दूसरी ओर इलाके वासियों ने राष्ट्रीय राजमार्ग प्राधिकरण को दुर्घटना का जिम्मेदार ठहराया। अब देखना यह है कि प्रशासन किस प्रकार इन दुर्घटनाओं पर काबू पाती है। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। ইসকোর জমি বিক্রি হয়ে যাচ্ছে। ইসকোর জমি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের জমি, ইসকোর জমি মানে কেন্দ্র সরকারের জমি। সেই জমি বিক্রি হয় কি করে? रहमतनगरे যান, रहमतनगर नया बस्ती, চাবি মোড়, পাঞ্চিল এবং বিভিন্ন জায়গায় रहमतनगरे ইসকোর জমির ওপর বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। কার পারমিশনে? কে অধিকারটা দিচ্ছে? কোন সাহসে তারা বাড়ি বানিয়ে নিচ্ছে? এই বিষয়ে আমি ডিআইসি কে মেল করেছি, ইসকোকে মেল করেছি। আগেও বলা হয়েছে, এখনো বলা হয়েছে, কিন্তু এখনো অবধি কোনো রেজাল্ট আমরা পাইনি। নিউ টাউনে যেখানে সিআইএসএফ এর হেডকোয়ার্টার আছে, তাই তো, সিআইএসএফ এর হেডকোয়ার্টারের পাশে একটা বিরাট জমি, 20 বিঘা প্রায় জমি হবে আন্দাজে বলছি, সেটা পাঁচিল দিয়ে দেওয়া হয়েছে। এই জমি পুরোটাই যে ইসকোর সেটা নয়, কিন্তু এই জমিটার অনেকটা পোর্শন ইসকোর জমি। তাহলে যারা, কোন কোম্পানি বা কারা এইটা পাঁচিল দিয়ে দিল 20 বিঘা জমি, যার মধ্যে ইসকোর অনেকটা জমি রয়েছে, কার পারমিশনে হচ্ছে? कौन इसका परमिशन दे रहा है? किसका अनुमति से ये काम हो रहा है? ये हमारा प्रश्न है। रहमतनगर का इसको का जगह माइनॉरिटी इलाका में पूरा घर बना रहे, किसका परमिशन में हो रहा है? लमायस पार्क, नेहरू पार्क, लमायस पार्क के सामने रिवर्स साइड इलाका में जमीन पर जमीन, इसको का जमीन प्लॉटिंग हो रहा है, किसका परमिशन से, किसका अनुमति से? ये तो केंद्र सरकार का जमीन है। तो ये हमारा प्रश्न है और इसके लिए आज हम आपका सामने ये डेटा लेकर आए हैं। बड़ा बड़ा बात करते हैं हमारे ममता बनर्जी जी, पूरा स्वच्छता के साथ काम करेंगे। 12 বছর চুরি করে এসে এখন স্বচ্ছতার সাথে কাজ করব, ছোট ভুল হয়েছে, আপনারা আমাদের বিশ্বাস করুন, এটা একটা নতুন তৃণমূল, অনেক ডায়লগ আমরা শুনছি। কিন্তু আমার এখানকার তৃণমূলের নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন, ইসকোর জমি হচ্ছে কেন্দ্র সরকারের জমি, ইসকোর জমির ওপর তৃণমূলের নেতারা পার্টি অফিস বানিয়ে রেখেছে। কার পারমিশন একটু জানতে চাই। পেপারস গুলো কোথায়? নাকি আপনারা ভাবছেন যে আপনারা রাজ্য সরকার চালাচ্ছেন, তাই জন্য আপনারা যে কোনো জমি দখল করতে পারেন? এরকম বিষয় কি? বানপুর বাটা
যে সরকারের যে লিজ হোল্ড জমি, হ্যাঁ, সেই জমিগুলো মানুষ কিনে নিতে পারে, মানুষকে বিক্রি করে দেবে। লিজ হোল্ড জমিগুলো মানে ফ্রি হোল্ড করে দেবে। এখন রাজ্য সরকারের যে কত হাজার কোটি দিয়ে দেওয়া বাকি, আর কয়েক মাস বাদে তো সরকারি এমপ্লয়িদের তার তো মাইনেও দিতে পারবে না। তাই এই পদ্ধতিতে এখন টাকা রোজগার করা, জমি বিক্রি করে দেওয়া। এবং এর সাথে সাথে এবার দেখতে পাবেন যে আরো কত রকমের দুর্নীতি ঢুকবে, শুধু জমি বিক্রি করা তো নয়। আজকে যে এই জমির কথা আমি বললাম ইসকোর, এই ইসকোর জমি, এই পয়েন্টটা আমি মিস করে গেছিলাম। এই প্লটিং হচ্ছে কোথা থেকে? এই দখল পাঁচিল দিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে কোথা থেকে? বর্ধমানের বিএলআরওর অফিসে গিয়ে ডকুমেন্ট ফোর্জ হয়ে যাচ্ছে। 30,000 টাকা, মাত্র 30-40,000 টাকা আপনি দেবেন, আপনি আপনার জমি 1950 সালে আপনার বাবা কিনেছেন, আপনি বর্ধমানে যাবেন, 40,000 টাকা ঘুষ দেবেন, ওরা দেখিয়ে দেবে যে 1940 সালে ওই জমিটা অন্য কাউকে বিক্রি করা হয়েছিল, ওটা আপনার জমি নয়, ওটা কোনো আরেকজন ব্যক্তিকে দেওয়া হয়েছে। এইভাবে বর্ধমানের বিএলআর অফিসে বিরাট এক দুর্নীতি হচ্ছে। এবং মমতা ব্যানার্জি যে বিল আনার কথা বলছেন, সেই বিলেও সেই একই রকম দুর্নীতি করারও আরেকটা প্রসিডিওর। এই সরকার হচ্ছে দুর্নীতিবাজদের সরকার। কি ব্যবস্থা নিয়েছে আপনি যেভাবে বলছেন? ইসকো কর্তৃপক্ষ সম্পত্তিটা তো তাদের। ইসকো কর্তৃপক্ষর, এই যেটা বললাম যে এটা একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু হবে। আজ যখন ইসকোর কর্তৃপক্ষ যখন যাচ্ছে এই ইললিগাল কনস্ট্রাকশনস, প্লটিং, কোয়ার্টার ওঠাবার জন্য, ইসকোর একজন এমপ্লয়ির কথা নাম বলবো না, সে যখন সিআইএসএফ এর হেডকোয়ার্টারের পাশে যে বললাম 20 বিঘে জমি পাঁচিল হয়ে গেছে, তার মধ্যে অনেকটা জমি ইসকোর, সে যখন লোকজন নিয়ে সেখানে গেছিল, তখন 50 জন তাকে ধাওয়া করে। সে বলছে আমার বউ বাচ্চা আছে, আমি কি প্রাণ দেব দিদি? আজকে যারা যারা এই 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 ইস্যুর সাথে যুক্ত ইসকোর ডিপার্টমেন্টে, তাদের কাছে ফোন আসছে, লাইফ থ্রেটনিং ফোন কলস, তাদেরকে অফিস থেকে বাড়ি যাওয়া অবধি তাদেরকে ধাওয়া করা হচ্ছে। ইসকোর বিষয়ে, ইসকো যারা যারা ইলিগাল ভাবে দখল করে রেখেছে তাদেরকে বের করা, কিন্তু সেই বের করাতে ইসকোর লোকেরা গুন্ডা নয়, ইসকোর লোকেরা শিক্ষিত ভদ্র মানুষ, তারা অফিসার। এই বিষয়টা দেখতে হবে ল অ্যান্ড অর্ডার যারা দায়িত্বে রয়েছে, সেটা হচ্ছে পুলিশ, সিপি, ডিএম, ওসি, তাদের এটা দেখার কথা। তারা হাত গুটিয়ে বসে আছে কেন? তারা তো বলে তারা নাকি সব খুব, এই প্রেস কনফারেন্স ডাকার কারণ হচ্ছে যে আমি কোনো ইলিগাল কাজ আমার এলাকাতে হতে দেব না। আর যেখানে এটা আমাদের কেন্দ্র সরকার, আমার কেন্দ্র সরকার না, সবার কেন্দ্র সরকার, সেখানে ইলিগাল কাজ তো আরোই হতে দেব না। তাই এই বিষয়টা নিয়ে আমাকে এবার জানাতে হবে মিনিস্ট্রিকে, স্টিল মিনিস্ট্রি, সম্মানীয় আমাদের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি, আমাকে জানাতে হবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অফিসেও। কারণ এই বিষয়টা আজ যদি রাজ্য পুলিশ, সিপি, ডিএম তারা যদি এই বিষয়ে সহযোগিতা না করেন, আর এই ইলিগাল কাজ যদি বন্ধ না হয়, কোয়ার্টারের পর কোয়ার্টার টিএমসি দখল করে যাবে, জায়গার পর জায়গা টিএমসির পার্টি অফিস বানাবে। রাস্তাতে আপনি যদি ইউনিয়নকে আর টিএমসির নেতাদের 1,17,000 টাকা, 20,000 টাকা, 1 লক্ষ টাকা, আর মাসে মাসে 10 থেকে 12,000, 15,000 টাকা রেন্ট আপনি যদি দেন, তাহলে আপনি জায়গায় জায়গায় জায়গা পেয়ে যাবেন দোকান করার। আপনি জায়গায় জায়গায় রাস্তার পাশে যে কোনো জায়গা বলবেন, আপনি দোকান করে বসে যেতে পারবেন, আপনাকে বেশি কিছু করতে হবে না। টিএমসি নেতা বা ইউনিয়নের নেতাদের
আপনাকে একটা থোক 1,20,000, 30,000, 1.5 লক্ষ টাকা দিতে হবে, আর মাসে মাসে 10 থেকে 15,000 টাকা আপনাকে রেন্ট দিতে হবে। তাহলেই আপনি যে কোনো জায়গা বলুন, কোনো নিয়ম নেই। আমি সম্মানীয় মেয়র বিধান উপাধ্যায় মহাশয়ের নজর এদিকে আনার রিকোয়েস্ট করব, এদিকে নজর দেবার জন্য, যে একটা মানুষ যখন একটা সিটিতে থাকে, একটা টাউনে, তার একটা নিয়ম থাকে যে কোন রাস্তা দিয়ে সে চলবে। ফুটপাতের ওপর দোকান হবে না, জায়গায় জায়গায় তার নিজস্ব জায়গা থাকবে দোকান করার, যেখানে খুশি সে দোকান করে দিতে পারে না। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে তৃণমূলের নেতাদের, আর স্পেশালি আসানসোল দক্ষিণে তৃণমূল নেতা আর ইউনিয়নের লিডারদের টাকা দিলেই আপনি ফুটপাত বলুন, দরকার হলে রাস্তার কিছুটা অংশ নিয়ে বলুন, আপনি আপনার দোকান করে নিতে পারবেন। এটা তো চলতে পারে না, কারণ সবকিছুর একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে, একটা প্রসেস আছে। দোকান দোকানের জায়গায় হবে, দোকান নেবার সেই প্রসেস আছে। দোকান যদি করতে হয় ইসকোকে জানাতে হবে, কারণ এটা ইসকোর জমি। আপনি টাকা নিয়ে যেখানে খুশি দোকান করে নিতে পারেন না। তাই এই সমস্ত বিষয় নিয়ে আমি মিনিস্ট্রিকে জানাবো এবং আমি পিএমওর অফিসকেও জানাবো। তাই আপনাদের আমি জানিয়ে রাখলাম, কারণ এর ভুক্তভোগী আমার আসানসোল দক্ষিণের সাধারণ মানুষ। আজকে রাস্তায় যেতে আসতে, পথে ঘাটে তাদের এই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছানো দরকার। এই বিষয়টি জানানোর জন্য আজকে এই প্রেস কনফারেন্স ডাকা। আপনারা এই बदमाशों की गोलियों से घायल हुए पुरुलिया जिला के बांदोयान एरिया कमेटी के सदस्य कृष्णपद टुडू को देखने पहुंची डीवाईएफआई के प्रदेश सपा नेत्री मीनाक्षी मुखर्जी। बता दें कि शुक्रवार की शाम को सीपीएम नेता कृष्णपद टुडू सभा करके लौट रहे थे, तभी कुछ बदमाशों ने बाइक पर सवार होकर उन पर गोलियों से निशाना साधा, जिसे वे गंभीर रूप से घायल हो गए। पहले उन्हें बांदोयान अस्पताल में ले जाया गया, जहाँ से बांकुड़ा सम्मेलनी मेडिकल कॉलेज और अस्पताल में स्थानांतरित किया गया, जिसे देखने के लिए आज दिवाली 5 की सभा नेत्री मीनाक्षी मुखर्जी बांकुड़ा मेडिकल कॉलेज पहुंची एवं घायल कर्मी की स्थिति का जायजा भी लिया। वहीं इस मौके पर पत्रकारों के सवालों के जवाब देते हुए श्री मुखर्जी ने कई बातें कही। গতকালই অপারেশন হয়েছে, ডাক্তারবাবুরা এখন চেকআপে রেখেছেন, কি বলছেন সেটা পরে জানা যাবে। কি মনে হচ্ছে কি কারণে গুলিবিদ্ধ করা? কারণ তো একটাই, গোটা রাজ্য এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এখানে মানুষের হাতে কাজ থাকে না, কিন্তু পকেটে এদিক ওদিক খুঁজলে একটা ছুরি, একটা বন্দুক পাওয়া যাচ্ছে, পিস্তল, বোমা পাওয়া যাচ্ছে। কাদের বাড়িতে পাওয়া যাচ্ছে সেটা আমরা বলছি না, ওটা আপনারাই প্রকাশ করেছেন। পুলিশ কোথায়? মানুষ থাকবে না গুন্ডারা থাকবে? কারা থাকবে? নাকি এনাদেরকে চেষ্টা করে আর ওই সব গুন্ডাদেরকে ধরে পুলিশের হাতে দিতে হবে? কে থাকবে এলাকায়? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি হয়? একজন বাম নেতাকে গুলি করে খুন করতে যায় অন্য রাজ্যের থেকে লোকজনরা এসে, এর উদ্দেশ্য কি? ওই অন্য কোনো নেতাদেরকে তো খুন করছে না, ওরা তো নিজেরা নিজেদেরকে খুন করছে। উদ্দেশ্য একটাই, মানুষের স্বার্থে যারা কাজ করছে তারা যাতে কাজ না করতে পারে। ওটা পশ্চিমবঙ্গে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল, সেই পরিবেশকে উপেক্ষা করে এখন সাধারণ মানুষ রাস্তায় নেমে ওদের বিরোধিতা করছে। সেই জায়গাটা থেকে মানুষের মধ্যে আরও ভয়, সন্ত্রাসের সৃষ্টি করারই চেষ্টা, আর যারা এর নেতৃত্ব দিচ্ছে তাদেরকে সরাসরি গুলি করছে। এর সাথে মাওবাদী কোনো যোগ থাকতে পারে? পুলিশ খতিয়ে দেখুক, পুলিশের কাজ কি? না শীতের দিনে কাবু হয়ে যাচ্ছে? মাওবাদী যোগ আছে না শাসক দলের যোগ আছে, নাকি পুলিশের নিজের যোগ আছে? সরকার আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, বর্ডার ফোর্স আছে, এরা ঠিক করুক, সবটা আমরা বলে দেবো। আমরা শুধু বলতে চাইছি যে যারা মানুষের হয়ে কাজ করছে বা সাধারণ মানুষ, তাদের উপরে এই অ্যাটাক গণতান্ত্রিক রাজ্যে এটা হয় না। আর এটা যখন হচ্ছে তখন এর দায় পুলিশ এবং সরকার প্রশাসনকে নিতে হবে। পুলিশ তো 3 জনকে গ্রেফতার করেছে, আপনারা কি? পুলিশ গ্রেফতার করেনি, এলাকার মানুষ তাদেরকে ধরেছে, ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। এরপর পুলিশের আর গ্রেফতার করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। তারা কি এই রাজ্য নয়? তাই তো বলছে,
এই যে আমরা আজকে কল দিয়েছি যে যুবরা আজকে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবে, যে আস্তে আস্তে গোটা রাজ্যটাই গুন্ডারাজে পরিণত হচ্ছে। ইতিমধ্যে এই সামনে যারা আমাদের সাথে কমরেডরা উপস্থিত আছে, সকাল থেকে আইবির ফোন চলে এলো, কোথায় করবেন, কতজন আসবেন, কটা মাইক, কটা চেয়ার, আর দুটো পিস্তল নিয়ে, ছুরি নিয়ে, মোটরসাইকেল নিয়ে এলাকায় কমরেডকে, নেতাকে গুলি করে দিয়ে চলে যাচ্ছে। আইবি তখন কি ঘুমাচ্ছিল? দিদি, যারা অ্যারেস্ট হয়েছে তারা বলছে যে 50,000 টাকা নেওয়া হয়েছিল চাকরির জন্য, এরকমটা পুলিশ দাবি করছে। মইদুলকে যেদিন পিটিয়ে খুন করলো না, সেদিনকে ওরা বললো যে মইদুলের কিডনির সমস্যা ছিল। আনিসকে যেদিনকে ওরা ছাদ থেকে ঠেলে ফেলে দিল, বললো ছেলেটা পালাতে গিয়ে মরে গেছে। ওদের অনেক তত্ত্ব আছে, অনেক। তদন্ত হোক, দুষ্কৃতীরা ধরা পড়ুক। আর এটা এক জায়গায় নয়, গোটা রাজ্য জুড়ে এই একই কাজ চলছে। পুলিশ যদি ঠিক করে কাজ করত তাহলে দুষ্কৃতীরা ভয় পেত। আজকে রাজ্যের সরকার এবং পুলিশ প্রশাসন তারা গুন্ডাদেরকে খোলা মাঠ দিয়ে দিচ্ছে আর ক্লিন চিট দিচ্ছে। আপনাদের আন্দোলন কি লাগাতার চলবে? আন্দোলন চলছে বলেই তো আমরা এই আক্রমণের শিকার। কোথাও কি পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন করে সন্ত্রাস? পঞ্চায়েতের নির্বাচনের আগে নতুন করে সন্ত্রাস বিগত 2 মাস ধরে শুরু হয়েছে। কাদের বাড়িতে বোমা পাওয়া যাচ্ছে, কাদের বাড়িতে বোমা বাঁধতে গিয়ে লোকজনরা উড়ে যাচ্ছে, কাদের বাড়িতে পিস্তল পাওয়া যাচ্ছে, আর পুলিশ কোথায়? একদিকে যখন দিদির দুধরা বাড়ি বাড়ি যাচ্ছে তখন এই সন্ত্রাস, কি বলবেন? দূতরাই তো ঘুরে বেড়াচ্ছে, আর দূতরা ঘুরে বেড়ালে সাধারণ মানুষকে ঘরের ভিতর ঢুকে থাকতে হচ্ছে, নাহলে হসপিটালের বেডে থাকতে হচ্ছে। থ্যাংক ইউ। বাঁকুড়া से अनुप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। दो दिवसीय मत्स्य प्रशिक्षण शिविर सृजनी वेलफेयर सोसाइटी के उद्योग से शनिवार की सुबह को बेनाचित्ती संलग्न आनंद धारा ऑडिटोरियम हॉल में आयोजित की गई। इस मत्स्य प्रशिक्षण शिविर का उद्घाटन राज्य के ग्रामीण एवं नगर उन्नयन मंत्री प्रदीप मजूमदार ने दीप प्रज्वलित करके किया। इस दौरान उपस्थित दुर्गापुर नगर निगम बोर्ड की चेयरपर्सन आनंदिता मुखर्जी, सदस्य धर्मेंद्र यादव, राखी तिवारी, पूर्व पार्षद असीमा चक्रवर्ती, दीपाली मंडल एवं एनएसएस यूनिट और मत्स्य विज्ञान संकाय के छात्र कल्याण समिति, पोस्ट पशु और मत्स्य विज्ञान विश्वविद्यालय के प्रबंधन के तहत आधुनिक एक्वाकल्चर विशेषज्ञ डॉक्टर विश्वजीत गोस्वामी, DDKVK, यूबिक श्री दीपांकर दास, MFSC स्कॉलर, मत्स्य संसाधन प्रबंधन विभाग के श्री ईमान डे, MFSC स्कॉलर, मत्स्य पोषण विभाग श्री औरित्रोजन, MFSC स्कॉलर एवं मत्स्य अधिकारीगण मौजूद रहे। कार्यक्रम के शुरुआत में मंत्री को फूलों का गुच्छा देकर सम्मानित किया गया। इसके बाद मत्स्य अधिकारियों ने 2 दिवसीय प्रशिक्षण के बारे में जानकारी देकर किस तरह से मछली पालन करने से 2 गुना लाभ होगा, इस पर आलोचना की गई। वहीं विभिन्न प्रकार की मछलियों के बारे में भी जानकारी दी गई। অনুমতি দিয়েছেন এবং ডক্টর বিশ্বজিৎ গোস্বামী আমাদের মধ্যে আছেন। ধন্যবাদ ডক্টর বিশ্বজিৎ। আমরা ধন্যবাদ জানাই ডক্টর নারায়ণ বাগ, উনি আমাদের ফিশারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং উনি আজকে আমাদের মধ্যে এসেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি অ্যাডমিনিস্ট্রেটর আছেন ধর্মেন্দ্রজি এবং প্রাক্তন কাউন্সিলর সীমাজি আজকে আমাদের মধ্যে আছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা আজকে পশ্চাতে বা সহায়তা করছেন এবং যাদের জন্য আজকে এই প্রোগ্রাম, আমার এনএসএস ভলান্টিয়ার্স, ছাত্রছাত্রীরা। আমরা চেষ্টা করতাম যাতে বিজ্ঞান ভিত্তিক চাষে তারা ব্রত হয় এবং যারা করেছে, আমি আপনাকে বলছি আজকে ধান চাষের থেকে মাছ চাষ করা অনেক বেশি লাভজনক। যদি বিজ্ঞান ভিত্তিকভাবে চাষ করা যায় খুব তাড়াতাড়ি এর লাভ দেখা যায় এবং হ্যাঁ তারা আমরা লক্ষ্য করছি যে এখনো পর্যন্ত ভিন রাজ্য থেকে মৎস্য আমদানি করতে আপনাকে বলি, এখন ঠিকই বলেছেন, আমাদের দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে মাছের চাহিদা ক্রমশ বাড়ছে। আমরা ধরুন 11.5 লক্ষ টন থেকে বেড়ে এখন আমাদের প্রায় 18 লক্ষ টন মাছ উৎপাদন হয়। আশা করছি 19 লক্ষ টন হবে। তা সত্ত্বেও হ্যাঁ না এটা বাৎসরিক লোক। এছাড়া আমাদের যেমন নিজেদের অভ্যন্তরীণ চাহিদা বাড়ছে, আমার যে কথা বললাম, আমাদের রপ্তানির যোগ্য মাছের চাহিদাও কিন্তু খুব হুড়ুড় করে বাড়ছে।
সেখানে আজকে 1 লক্ষ টনের বেশি আমরা খুব বেশি মূল্যের মাছ রপ্তানি করি, ওটাও এর সঙ্গে যুক্ত। এই যে আমাদের যে 18 লক্ষ টন বললাম, 1 লক্ষ টন বাইরে চলে যায়। আমরা বাইরে থেকে বড়। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। रानीगंज लायंस डीएवी पब्लिक स्कूल का वार्षिक 2022-23 कॉन्फ्रेंस नामक कार्यक्रम शुक्रवार को स्कूल परिसर में काफी हर्षोल्लास के साथ मनाया गया। आज के कार्यक्रम की शुरुआत में आए हुए अतिथियों को तिलक और फूलों का गुलदस्ता देकर स्वागत किया गया, जिसके बाद कार्यक्रम का उद्घाटन दीप प्रज्वलन और गायत्री मंत्र के साथ किया गया, जिसके बाद डीएवी स्कूल के गाने के बाद स्वागत गाना भी गाया गया और वार्षिक विवरण और स्वागत भाषण स्कूल के प्रिंसिपल मंदिरा दे ने प्रस्तुत किया। साथ ही स्वागत नृत्य की प्रस्तुति स्कूली बच्चों के द्वारा की गई। अंततः प्रतियोगियों के बीच पुरस्कार वितरण अतिथियों के द्वारा किया गया। वहीं बच्चों के द्वारा बहुत ही सुंदर कार्यक्रम फ्रेग्रेंस ऑफ सोल की भी प्रस्तुति की गई। इन सभी के बीच ध्वजारोहण अतिथियों द्वारा किया गया और इंस्ट्रूमेंटल म्यूजिक एवं सांस्कृतिक नृत्य की प्रस्तुति स्कूली बच्चों के द्वारा की गई। साथ ही राष्ट्रगान के साथ कार्यक्रम संपन्न किया गया। स्कूली बच्चों के द्वारा स्टेज पर तरह तरह के कार्यक्रमों की प्रस्तुति की गई, जैसे कि नृत्य, गाना, बजाना, नाट्य रूपांतरण जैसे प्रस्तुति ने दर्शकों का मन मोह लिया। आज के कार्यक्रम में मुख्य अतिथि के तौर पर अड्डा के चेयरमैन सह विधायक तापस बैनर्जी, आसनसोल दुर्गापुर के पुलिस कमिश्नर सुधीर कुमार नीलकांतम, आसनसोल इंजीनियरिंग कॉलेज के प्रिंसिपल डॉक्टर पार्थो प्रतिम भट्टाचार्य, डॉक्टर अब्दुल कयूम समेत स्कूल में पढ़ने वाले बच्चों के अभिभावकों और कई गणमान्य व्यक्तिगण मौजूद रहे। वहीं इस अवसर पर पुलिस आयुक्त सुधीर कुमार नीलकांतम ने कहा कि जिस तरह से यहाँ के बच्चों को अच्छे परिवेश में शिक्षा दी जाती है, उससे बच्चों का सर्वांगीण विकास होगा। वहीं अन्य गणमान्य अतिथियों ने भी रानीगंज डीएवी स्कूल प्रबंधन की तारीफ की। इन सभी ने डीएवी स्कूल प्रबंधन को बधाई दी कि जिस तरह से वह बच्चों के सर्वांगीण विकास पर जोर दे रहे हैं, वह सराहनीय है। वहीं सभी अतिथियों ने स्कूल के बच्चों को उनके उन्नत भविष्य के लिए शुभकामनाएं दी। Character. To enunciate the importance of human values, our school's next presentation is of soul. Now we would like to call upon the junior anchors on this. To see the achievement of the students not only in scholastic but various co-scholastic activities, as was read in the annual report presented by the principal of the school. May I have a big round of applause? Education is the manifestation of perfection already in man. So I think that DAV Raniganj is the right place to be manifested. To see the students are actively engaged not only in scholastic activities but also they are doing equally well in co-curricular and extracurricular activities. It is the new national education could come to the official. He has sent a message and I will going to tell this. Kayam sir, due to preoccupation, I am not able to present today in annual program of your school, Raninganj. I convey my greetings to all the teachers, staff and students for the grand success of the program. I am always with your institution. Parents, teachers, staffs, a very good evening to all of you. Today we are here to celebrate the annual day. The annual day of the school is the day when the school has already completed 1 year from its being, and this is the management, staff, faculty of Raniganj DAV School. A very good evening to all of you, and it gives me immense pleasure to see so many young minds over here. Second time I am interacting with the DAV School students. The first one was in Durgapur and this is in Raniganj. So I've been told that almost 2000 plus future products are being manufactured here for the country. I just want to share a few words with you all. Most of the students, as part of their achievements
they are being felicitated over here, they are being given the medals and all. That's really wonderful. You guys should, as an individual and also as a student of this school, you should rise across the situations and you should excel in every field that you are going to do, whatever you are. These young boys and girls that believe in yourself. This word believe in yourself is very important. बहुत आसान लगता है सुनने में, बट करने में काफी मुश्किल होता है. एक छोटा सा एक स्टोरी आपसे रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज। जामबाग बनियाडीही में सीपीआईएम जामात शाखा की ओर से विरोध प्रदर्शन और रैली निकाली गई, जिसका नेतृत्व माकपा नेता प्रभात बावरी और डीवाईएफआई जिला सचिव मंडली सदस्य कृष्णा पद टुडू ने किया। इस अवसर पर अन्य नेता व समर्थक गण भी मौजूद रहे। इस अवसर पर प्रभात बावरी ने कहा कि पूर्वी मेदिनीपुर के नंदन कुमार प्रखंड में राज्य में आवास योजना में भ्रष्टाचार का विरोध कर रहे माकपा नेताओं और कार्यकर्ताओं पर हमला किया गया था। पुलिस ने पहले कार्यकर्ताओं को पीटा, फिर पार्टी कार्यालय पर हमला भी किया और अंत में पार्टी के जिला सचिव निरंजन सहित 17 नेताओं और कार्यकर्ताओं को गिरफ्तार कर लिया गया था। इसी के प्रतिवाद में सीपीआईएम की ओर से पूरे पश्चिम बंगाल में यह विरोध रैली और आंदोलन चलाया जा रहा है। उन्होंने कहा कि पश्चिम बंगाल की पुलिस तृणमूल की पार्टी कैडर बनकर काम कर रही है। हमारा बंगाल में वैक्सीन आया, ब्लॉक में आया, पंचायत ऑफिस में आया, आके क्या किया वैक्सीन ही लोग अपना आदमी के चुनने शुरू किया। वैक्सीन तुम लेगा। आप लोग को याद होना चाहिए, जो भी बात झूठ बोल रहा था कि बोल सकते हैं कोई भाई। वैक्सीन से लेके अब सेक्शन तक ये लोग मनमर्जी करता है। आप लोग जानते हैं, जो हमारा सुंदरबन में जब बानभासी हुआ, सेंट्रल गवर्नमेंट से तिरपल भेजा, 1000 करोड़ रुपया भेजा। तिरपल टीएमसी जो करता है उसका घर में डूब गया। 1000 करोड़ रुपया जो लेके आया था वो भी सब डूब गया घर में। इसीलिए हमारा युवा नेता अभी स्लोगन दे रहा था, हमको बहुत बढ़िया लगा। आज पहला स्लोगन है, हम धन्यवाद देना चाहते हैं हमारा पार्टी की ओर से। 1 2 3 4 और टीएमसी का सब चोर कोई खराब नहीं बोला। छाती में हाथ रख के बोलिए क्या गलत बोला हमारा युवा नेता। नेता को बीबी को हाजिरी होता है, नेता को हाजिरी होता है जो 100 दिन का काम देखभाल करता है। वो आश्चर्य हो जाता है, यही बम्पर सरकार था, हमारा चतुरा बावरी मुखिया था, हमारा कल्पना बावरी समिति का मेंबर था, हमारा प्रधान था राम कुमार तिवारी, हमारा 103 का मुखिया था मंजू मोदी कोड़ा, और हमारा 106 का मुखिया था और अर्जुन का बीबी का क्या नाम है। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, पीबीटीवी न्यूज। आदिवासियों का सबसे बड़ा त्योहार बांधना के अवसर पर शुक्रवार की शाम को भाजपा की तरफ से रानीगंज के जीराडांगा इलाके में आदिवासी समाज के करीब 200 लोगों के बीच मिठाई के पैकेट और पानी की बोतलें बांटी गई। इस मौके पर भारतीय जनता पार्टी के प्रदेश कमेटी के नेता जितेंद्र तिवारी, रानीगंज के भाजपा को कन्वेनर शमशेर सिंह, राजेंद्र साव, सुनील भुइयां, जय सिंह, निरंजन बावरी आदि मुख्य रूप से उपस्थित रहे। इस मौके पर जितेंद्र तिवारी ने कई बातें कहीं।
रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज़।